সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। একটি পক্ষে ছাত্রদল ও অন্য পক্ষে সাধারণ শিক্ষার্থী বলে খবর আসছে। সংঘর্ষের কারণ ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসে। অন্যদিকে প্রতিটি প্রতিষ্ঠানে আছে ছাত্র রাজনীতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাওয়া অনুযায়ী লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাস্তবায়ন ছাড়াই এসব ছাত্র রাজনীতিগুলো চলছে। ছাত্র রাজনীতির মতো জাতীয় রাজনীতিতেও বিভেদ, মতানৈক্য দৃশ্যমান অনাকাঙ্ক্ষিতভাবে। যে ছাত্রদের নেতৃত্বে অবিস্মরণীয় ঐক্য হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে, সেই ছাত্রদের এই বিভেদ কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে? প্রশ্ন আসে ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়েও। প্রাসঙ্গিক রাজনীতি নিয়ে আজকের সম্পাদকীয় লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী, এবং জাহিদ হাসান, সম্পাদক, দফতর সেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। তিস্তাপাড়ায় গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। সমস্যা সমাধানে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। যশোরের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় ভোট নিয়ে রাজনৈতিক বিতর্কের অংশ হতে চায় না ইসি, বললেন সিইসি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। এবং এটোয়ে প্রকল্পের রাজনৈতিক ব্যবহার, 855 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। বসুন্ধরার আনভিরের বিদেশের সম্পদ জব্দের নির্দেশ। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমে জাহিদ হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন, এখন দপ্তর সেলে সম্পাদক হিসেবে কাজ করছেন। আপনারা কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুয়েটে যে ছাত্রদের উপর হামলা হয়েছে, অন্তত 30 জন আহত, তার প্রতিবাদে একটি সমাবেশ করেছেন। এবং এই হামলার দায় যতটুকু সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত আসছেন, শিক্ষার্থীদের ভাষায় যতটুকু বোঝা যাচ্ছে ছাত্রদলের উপর বর্তায়। তার মানে কি আপনাদের যাদের সঙ্গে জুলাইয়ে ঐক্য হয়েছিল সেই ঐক্যে ফাটল একদম দৃশ্যমান কিনা? ধন্যবাদ। আমরা খুবই আজকে দুঃখিত এবং ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি। যারা জুলাই মাসে, অগস্ট মাসে গণ অভ্যুত্থানে আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে লড়াই করেছিল, যেই ছাত্রদলের ওয়াসিম চিটাঙ্গে বুক চিতিয়ে লড়াই করেছিল, সেই ছাত্রদলকে আজকে আমরা এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে চাহিদা এবং গণ অভ্যুত্থানের পরবর্তী যেমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, তার বিপক্ষে অবস্থান নিতে দেখলাম। আজকে আমরা খুবই উদ্বেগের সঙ্গে দেখলাম যে কুয়েটে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে, সাধারণ ছাত্রদের উপরে ছাত্রদলের নেতারা এবং একই সঙ্গে আশপাশের বিএনপি নেতারা, যুবদল নেতারা ছাত্রদের উপরে হামলা করছে। এবং সেই একই রকমের ছাত্রলীগের স্টাইলে দেশীয় অস্ত্র নিয়ে, যেমনটি আমরা 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছিলাম। 15ই জুলাই দেখেছিলাম যে ছাত্রলীগ, যখন ছাত্ররা, ইভেন নারী শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে মিছিল করছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং আশপাশের ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা যেমনভাবে আমাদের উপর হামলা করেছিল 15ই জুলাই, ইভেন তারা নারী শিক্ষার্থীদেরকে তাদের হাত থেকে রেহাই দেয়নি। ঠিক একই কায়দায় আজকে আমরা কুয়েটে দেখলাম ছাত্রদলও এবং একই সঙ্গে আশেপাশের বিএনপি, যুবদলের নেতারা তারা আজকে হামলা করেছে। আমরা মনে করি, আমরা চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাই, জুলাই অগস্ট মাসে গণ অভ্যুত্থানের সময় যে দৃঢ় ঐক্য পুরো বাংলাদেশের ছাত্রদের মধ্যে দেখা গিয়েছিল, যে ঐক্যের ফলেই গণ অভ্যুত্থান হয়েছিল বলা চলে, সেই গণ অভ্যুত্থানের ঐক্য কোনোভাবেই ছাত্রদল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠন নষ্ট করার চেষ্টা করবে না। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই আকাঙ্ক্ষা সমুন্নত রাখবে। এবং ঐক্যটা ঠিক তখন হয় যখন আমরা ঠিক যে জন্য জুলাই অগস্টে লড়াই করেছি, ঠিক যে জন্য প্রায় 2000 শহীদ শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, সেই আকাঙ্ক্ষা, সেই চাহিদাকে যখন সবাই মিলে সমুন্নত রাখতে চায়, তখনই একটা ঐক্য হয়ে যায়। ঐক্য বলে কয়ে টেবিলে বারবার বসে হয় না, ঐক্য হয় মূলত কাজের মাধ্যমে। সুতরাং আমরা যে জন্য করেছিলাম,
আমরা যে জন্য চেয়েছিলাম, আমরা যে জন্য ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে 16ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটি হল থেকে একের পর এক বের করে দিয়েছিলাম, সকল ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের ছাত্ররা ছিল, সাধারণ শিক্ষার্থীরা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, ঠিক যেই কারণটাতে ছাত্রলীগ যেভাবে আমাদেরকে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের ক্ষোভে ক্ষুব্ধ হয়েই তো আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলাম। সুতরাং এই ক্ষোভের ব্যাপারটি ছাত্রদল বুঝতে পারবে এবং তারা এইরকম কাজ আর করবে না। এই কাজের মাধ্যমে মূলত আমাদের আজকের বা জুলাই আগস্ট মাসের যে আপনারা তো ঐক্য চাচ্ছেন, আবার ছাত্র দলের বিরুদ্ধে তো আপনাদের আওয়াজও তুলতে হলো আজকে ক্যাম্পাসে, এবং জোরালো আওয়াজই তুলেছেন। তো সেইখানে আসলে কি ঐক্য এবং জোরালো আওয়াজ একজনের বিরুদ্ধে দাঁড়িয়ে সেটা কি সম্ভব? দেখুন, জোরালো আওয়াজ তুলতে হয়েছে। দেখুন, আমরা দেখেছি আজকে ছাত্রদল যেটি কুয়েটা করেছে, এটি গণ অভ্যুত্থানের যে চাহিদা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের পরবর্তী যেমন বাংলাদেশ, তার পুরোপুরি বিরোধী। সুতরাং যদি ছাত্রদল এরকম কাজকর্ম আরও অব্যাহত রাখে, আমরা নিশ্চয়ই ছাত্রদলকে ওই ছাত্রলীগের মতোই ক্যাটাগরাইজ করতে বাধ্য হব, যেমনটি আজকে আমরা দেখলাম। এবং অসংখ্য ধন্যবাদ। লিটন ভাই, একটু আপনার কাছে আসি। সেটি হলো যে আপনি যেমনটি জাহিদও বলছিল যে ছাত্রদলের যে হামলা, আপনি নিশ্চয়ই ভিডিও চিত্রগুলো দেখেছেন, সেটাকে আসলে ছাত্রলীগেরই ছাত্রদলের হামলাটাকে আসলে ছাত্রলীগেরই সেই মানে আমরা যে চিত্র দেখেছি হামলার, সেটাকে মানে স্মরণ করিয়ে দেয় কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য কী কারণে সেটা আমাদের বুঝতে হবে। সম্ভবত আমরা মাত্র 6 মাসের মধ্যে আমাদের মেমোরি খুব এটা খুবই কম থাকে, আমরা খুব কম দ্রুত ভুলে যাই। এইটাই কিন্তু এই একটা দাবি ছিল সংস্কারের 9 দফার মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ ক্যাম্পাস যে কারণে অগ্নিগর্ভ হয় এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ছাত্র সমাজ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের গণরুমে, টর্চার সেলে, এবং যে আয়নাঘরের কথা বলা হচ্ছে প্রতীকী অর্থে, সেটাও কয়েকশো আয়নাঘর তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জারি করেছিল বলে আমরা যারা বাইরে যারা মানবাধিকার নিয়ে লড়াই করেছি এবং ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ওয়ার্ল্ড কমিউনিটিকে বলেছি আমরা একা পারছি না, আমাদের পুরো জাতি আমরা হাতে পায়ে শৃঙ্খল বেঁধে আমাদের ছাত্রদের পিটানো হচ্ছে, রাজনৈতিক নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং কেউই বাড়িতে ঘরে কোথাও নিরাপদ না, হাজার হাজার লাখ লাখ মানুষ দেশান্তরী হয়ে গেছে। তাহলে এই 7 দফা 9 দফার মধ্যে সে 7ম দফাটি, এটি ছিল একমাত্র সংস্কারের দাবি। এবং পরবর্তীতে যে সংস্কারের কথা এসেছে এটা খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা যদি নতুন রাষ্ট্র গঠন করতে চাই, যেটা আধুনিক রাষ্ট্র, যেটা আমাদের সময়ের দাবি, 53 বছর আগে সাম্য মানবিক মর্যাদার জন্য হয়েছিল, এটা ছিল রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি। সেখানে কিন্তু ক্যাম্পাস একটা কুরুক্ষেত্রে পরিণত হয়েছে ফ্যাসিবাদের সময় তার ছাত্র সংগঠনকে দিয়ে। এবং এই 9 দফার 7ম দফা কী ছিল? 7ম দফা ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যেটার উপর আমরা আমাদের হিউম্যান রাইটস অ্যালায়েন্স থেকেও জাতিসংঘের কাছে এবং ওয়ার্ল্ডের সমস্ত রাইট গ্রুপের কাছে আমরা ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমরা কিন্তু ডিটেইল করেছিলাম, একদম ইন্টারন্যাশনাল ডোসিয়ার, যেটা গত 2 বছর যাবৎ অনেক জায়গায় কাজ হয়েছে। এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু প্রশ্ন তোলেনি, কারণ তাদের কাছে এনাফ এভিডেন্স আছে যে ছাত্রলীগ বহু আগেই ডেমোনাইজ ক্যারেক্টার পেয়েছে, তাই না? এখন তাহলে এটার সঙ্গে আজকের সংঘাতের সম্পর্ক কি? এই ব্যাপারটি তাহলে আগস্টের 5 তারিখ থেকে এই 6 মাসে এই যে সংস্কারের যে দাবিটি ক্যাম্পাসের, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, কিন্তু অন্য ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে কীভাবে রাজনীতি করবে, লেজুর ভিত্তিক কীভাবে বন্ধ হবে? এটা খুবই সিরিয়াস প্রশ্ন এবং এটা কিন্তু সকল রাজনৈতিক দল এখানে কিন্তু এটার ব্যাপারে আলোচনা করে একটা মীমাংসায় আসতে হবে। আমি যে বন্দোবস্তের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন দেখি যে তাহলে কি ছাত্রদের এই দাবিগুলো আমরা উপেক্ষা করছি, যাদেরকে ছাত্ররা দায়িত্ব দিয়েছে, ছাত্ররা আমাদেরকে রাষ্ট্র উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এজেন্ডা ফিক্স করে দিয়েছে যে আমরা এই ব্যাপারে করতে চাই, তাহলে এই দাবিটি কেন পূরণ হয়নি? ক্যাম্পাসের সংস্কার না করে, ছাত্র রাজনীতির ব্যাপারে মীমাংসা না করে কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনের কথা উঠছে? জাতীয় সংস্কার না করে কেন নির্বাচনের ধামাকা চলছে সারা দেশে? আমি মনে করি ছাত্রদের অর্জনকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য, এবং ঠিক 71-এ মুক্তিযোদ্ধাদের যে অর্জন ছিল, যারা মুক্তিযুদ্ধ করেনি, যারা দেরাদুনে ট্রেনিং করেছে, সেপ্টেম্বর অক্টোবরে এসে যারা তাজউদ্দিন সহ সবাইকে হত্যা করতে চেয়েছিল, ঠিক তারাই 16 আগস্টের পর থেকে কিন্তু নেতৃত্ব নিয়েছিল দেশের, যার ফলে এই ত্যাগ কিন্তু মাটিতে মিশে গেছে। আমি খুবই সতর্কতার সঙ্গে দেখছিলাম
এইভাবে যখন হয় তখন ব্লেম গেম শুরু হয়। কারণ এন্ড অফ দ্য ডে রাজনীতি কিন্তু যারা করে ছাত্ররা তাদের হাতে নাই। ছাত্রলীগ যে ডেমন হয়েছে এটা আওয়ামী লীগের সর্বগ্রাসী রাজনীতির কারণে হয়েছে। তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে রাখতে পারলে তারা 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। রাইট। সুতরাং আমার মনে হয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আজকে আমাদের যে এজেন্ডাগুলো ছিল, আমি বিদেশ থেকে 6 সপ্তাহের জন্য এসেছি, আমার ইউনিভার্সিটির চেয়ারম্যান আমি, ঠিক আছে, সেটা আমার জন্য বড় কোনো কাজ না, কিন্তু এসেছিলাম প্রবাসীদেরকে ভোটাধিকার নিশ্চিত করার জন্য। সব কাজ শেষ করার পরে মূল কাজটি আর হচ্ছে না। সুতরাং আমি বুঝতে পারছি এইরকম গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো এভাবেই মার খেয়ে যাচ্ছে রাজনীতির কাছে, এবং আমাদের এভাবে চলতে থাকলে আমাদের জন্য আরও ভয়াবহ হয়তো পরিস্থিতি অপেক্ষা করছে। ধন্যবাদ। জাহিদ, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আপনি কি সেই রাজনৈতিক দলের অংশ, নাকি কালকে দেখলাম যে একটা সংবাদ সম্মেলনে একটা নতুন ছাত্র সংগঠন আসছে সেটার অংশ আপনি? আচ্ছা, আমি এখনো যেই ছাত্র সংগঠনের কথা গতকাল আমরা প্রেস ব্রিফিং করে বলেছি, আমি এখনো আরও কিছুদিন ছাত্র রাজনীতি, যতদিন আমার ছাত্র তো আছে নিশ্চয়ই, ততদিন ছাত্র রাজনীতির অংশ হতে চাই। এরপরে ভবিষ্যতে কোন দল করব গণ রাজনীতিতে সেটি ভেবে দেখব। মানে আপনারা যদি ছাত্র রাজনীতি করেন, একটা রাজনৈতিক দল করেন, সেটা কি বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যেই রাজনৈতিক দল হচ্ছে সেটা লেজুর ভিত্তি হবে না? আচ্ছা, এই ব্যাপারটি আমরা গতকালকে বলেছি, আজকে আরও একবার পরিষ্কার করি। দেখুন, যে রাজনৈতিক দলের উদ্যোগটির কথা বলা হয়েছে এবং যে ছাত্র সংগঠনটির উদ্যোগের কথা গতকাল আমরা পাবলিকলি জানিয়েছি, এই দুটি পরিপূর্ণ ভিন্ন ভিন্ন উদ্যোগ, একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। দেখুন, লেজুর ভিত্তি কখন হয়? লেজুর ভিত্তি তখন হয় যখন একটি মাদার পার্টি একটি ছাত্র সংগঠন নিজের আদলে তৈরি করে এবং মাদার পার্টির সকল এজেন্ডা, মাদার পার্টির আদেশে নির্দেশে, মাদার পার্টির মতো করে একটি ছাত্র সংগঠন পরিচালিত হয়। দেখুন, যে রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে সেই রাজনৈতিক দলের আগেই এই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করবে। তার মানে যেই দলটি এখনও এক্সিস্ট করছে না, যে দলটি এখনও নাই, মানে এখনও আত্মপ্রকাশ করেনি, যে দলটি এখনও কেবলই গঠনের প্রক্রিয়ায় আছে, সেই দলটির লেজুর ভিত্তিকার একটি ছাত্র সংগঠন হতে পারে না। দলটা যদিও দলটা আসলে প্রক্রিয়ার মধ্যেই আছে, গঠন প্রক্রিয়ার মধ্যেই আছে, 25 তারিখের মধ্যে আসবে বলে শুনতে পাচ্ছি আমরা, কিন্তু তার আগে তো মোটামুটি প্রক্রিয়া সম্পূর্ণই হয়েছে। মানে সেটা তো আপনারা জানেনই আসলে কি প্রক্রিয়া। আপনাদেরই যারা সহযোদ্ধা জুলাই আন্দোলনে, তারাই তো সেই দলের নেতৃত্বে আছে। তাহলে আসলে আপনাদের মধ্যে তো অজানা থাকার কথা না যে সেই দলের আসলে এজেন্ডা কি, সে দলের পলিসি কি হতে যাচ্ছে, সে দলের আসলে আদর্শ কি হতে যাচ্ছে। সেখানে তো আপনাদের আলাদা থাকার কি আসলে সুযোগ আছে? জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিল আমাদের, এদের মধ্য থেকে অনেকগুলো রাজনৈতিক উদ্যোগ আমরা দেখতে পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল নতুন করে তৈরি হয়েছে। শুধুমাত্র যেই দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা বলেছি, সে একটিমাত্র দল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে তেমনটি নয়, আরও অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে। এরকম করে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে অনেকগুলো রাজনৈতিক দল হতে পারে, এবং সেই প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে, যেহেতু প্রত্যেকটি দলের সেন্টার, প্রত্যেকটি দলের কেন্দ্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যেহেতু তাদের সঙ্গে আমাদের একটা সদ্ভাব, একটি কমিউনিকেশন থাকতেই পারে। কিন্তু সেই জন্য অন্য কারো লেজুর ভিত্তি তখন হবে যখন আমি তার এজেন্ডা বাস্তবায়ন করতে যাব। যেমনটি আমরা গত 16 বছরে দেখেছি যে যখন শেখ হাসিনা রাজাকার বলে ছাত্রদেরকে গালি দিল, যখন আমরা সেটার প্রতিবাদ জানাতে গেলাম, সেখানে সে ছাত্রলীগ হামলা করে। মানে ছাত্রলীগ মূলত শেখ হাসিনাকে ডিফেন্ড করতে যায় কিংবা আওয়ামী লীগকে ডিফেন্ড করতে যায়। ওবায়দুল কাদের স্পষ্টত বলেন যে এই যারা ছাত্ররা আন্দোলন করছে, মানে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তাদেরকে ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট। মানে ছাত্রলীগ তখন অপারেট হতো ওবায়দুল কাদেরের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায়। কিন্তু আমরা যে ছাত্র সংগঠনটির কথা বলছি, যে ছাত্র সংগঠনটি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে, সেই ছাত্র সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে রাজনৈতিক দল হচ্ছে, সেই রাজনৈতিক দলের যারা নেতা, সেই নেতাদের কথায়, সেই নেতাদের মাধ্যমে, সেই নেতাদের নির্দেশেও হচ্ছে না। এবং আমরা অন্যান্য ছাত্র সংগঠনগুলিতে কি দেখি, যে মাদার পার্টি ঠিক করে দেয় যে ছাত্র সংগঠনের নেতা কি হবেন। আমরা দেখতাম ছাত্রলীগের নেতা কারা হবেন, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক কারা হবেন, সেটি ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন। একই রকমের আমরা দেখি ছাত্র দলের নেতা কারা হবেন, কিনি সভাপতি, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা বিএনপির দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো সিনিয়র নেতা ঠিক করে দেন। এই ছাত্র সংগঠনটির বেলায় এটি যারা রাজনৈতিক দলের, সে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির যেটা হচ্ছে, কিংবা আরও যে অনেকগুলো রাজনৈতিক দল জুলাই মাসের পরে তৈরি হয়েছে, কারো কথা নেতা তৈরি হবে না। আমরা গতকালকেও বলেছি, আজকেও বলছি, নেতা তৈরি হবে। আপনারা কি হাসনাত, সার্জিস আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে ডিফেন্ড করবেন না? না, যদি
হাসনাত, সার্জিস আক্তার, নাসিরউদ্দিন পাউটার, যাদের কথা বলেন, আরও যারা আছেন, এরা যদি কখনো জুলাই মাসের গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান করে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখবো। আর আপনাদের যেই 20 জুলাই যে 9 দফা দাবি জানানো হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আব্দুল কাদের আপনাদের সমন্বয়ক সহযোদ্ধা, আপনাদের নতুন ছাত্র সংগঠনও তিনি অন্যতম মুখ, তিনি 7ম দফায় বলেছেন, যেটা ভাইও উল্লেখ করছিলেন, যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা দাবি তিনি তুলেছিলেন। সেই দাবির আপনারা এখন কত দূর, মানে সেই দাবি যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করার দাবিতে আপনারা অটল থাকতেন, তাহলে তো এরকম ঘটনা, আজকে যেরকম ঘটনা ঘটলো সেরকম তো ঘটতো না। সে দায় কি আপনাদের উপরও বর্তায় কিনা? আরেকটি বিষয় হচ্ছে, আরেকটু ছোট্ট প্রশ্ন হচ্ছে যে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কি আপনারাও এনজয় করবেন কিনা? দেখুন, আমরা এই নিষিদ্ধ করার দায়টি কিংবা নিষিদ্ধ করার অধিকারটি কিংবা নিষিদ্ধ করার দায়িত্বটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের না, কিংবা আমাদের না। এই দায়িত্বটি যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিংবা আরও একবারেই বললে দেশের বা রাষ্ট্রের, সরকারের, এই দায়টা আমাদের না। আমাদের দায়টি হচ্ছে, আমরা যেমনটি জুলাই মাসের 20 তারিখে দাবি জানিয়েছিলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি প্রত্যেকটি ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে, এখন আজকে তো আমরা বলে এসেছি। আজকে ছাত্রদের হামলার পরেও আপনি যেটি বলছেন, আমরা একটি মিছিল করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, তখন আমরা বলেছি, গত 6 মাস, গত 7 মাস ধরে আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিংবা অন্য যে কোনো কলেজের ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলতে দেওয়া যাবে না। কিন্তু নিষিদ্ধের অধিকারটি আমাদের না, আমরা নিষিদ্ধ করতে পারি না, আমরা কর্তৃপক্ষ না, আমরা আমাদের দাবিটি কেবল উত্থাপন করতে পারি। আপনারা যখন ওই 9 দফা দিয়েছিলেন তখন তো প্রধানমন্ত্রী ক্ষমতাও চেয়েছিলেন, সেটারও তো আপনাদের আপনাদের এখতিয়ারভুক্ত ছিল না। যখন আপনাদের মানুষজন সরকারে বসছে তখন তো আপনারা এটা বাস্তবায়ন করতেই পারতেন না। আমাদের এটাকে আসলে দাবিটা দিয়ে সেটা আসলে ছাত্রদের সঙ্গে এক ধরনের প্রতারণা হলো কিনা? না, দেখুন, আমাদের মানুষজন সরকারে বসেছে, এই কথা যেমন সত্য, তেমনিভাবে এই কথাও স্বীকার করতে হবে, যেই 3 জন উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে সরকারে নিয়োজিত হয়েছেন, সেই 3 জন উপদেষ্টা দিয়ে পুরো সরকার চলে না, সেই 3 জন উপদেষ্টা পুরো দেশটি চালান না। উপদেষ্টা পরিষদে, ক্যাবিনেটে আরও অনেকজন উপদেষ্টা আছেন, রাষ্ট্রের বিভিন্ন অর্গানে আরও অনেকজন, আরও নানা রকমের ব্যক্তিরা আছেন, তারা অনেকে বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডেরও আছেন, কেউ কেউ বিএনপির, কেউ কেউ জামাতের, কিংবা অন্য যে সকল রাজনৈতিক দল আছে সেই সকল দলের। সুতরাং যেই 3 জন, আবার যেই 3 জন আমাদের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হয়েছেন, সেই 3 জনও যদি যে 7ম দফা বা যেই 9 দফার ভিত্তিতে আন্দোলনটি আরও বেগবান হয়েছিল 20 জুলাইয়ের পর থেকে, তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের পক্ষ থেকে আমরা অবস্থান নিব না, এই কথা পরিপূর্ণ স্পষ্ট। ধন্যবাদ লিটন ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদের সহযোদ্ধা একটি রাজনৈতিক দল গঠন করছে। তারা গতকালকে ঘোষণা দিয়েছেন, তিনি সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন, যে একটি ছাত্র সংগঠন তারা করতে যাচ্ছে। এটা কি আসলে লেজুর ভিত্তি হবে কি হবে না, আপনি কি মনে করেন? তারা বলছে হবে না, এটা কি দেখেন? এটা তো প্রত্যাশা থাকতেই পারে, এবং তারা যখন চালু করবে কার্যক্রম তখন সেটা কাজের মাধ্যমে প্রমাণিত হবে যে লেজুর বৃত্তি হলো না লেজুর বৃত্তি হলো না। এটা স্পেকুলেটিভ কথার কোনো মূল্য আসলে আমাদেরকে দেখে মূল্যায়ন করবেন নিশ্চয়ই। যে অবশ্যই কার্যক্রম। এখন কথা হচ্ছে কি, আমাদের যেহেতু দেশে গণতন্ত্র, দুর্বল গণতন্ত্র ছিল, এবং ফ্যাসিবাদ 15 বছর আর স্বৈরতন্ত্র 9 বছর, 24 বছর আমাদের, এবং 3 বছর, 3.5 বছর, 27 বছর, আমাদের 53 বছরের মধ্যে বেশিরভাগ সময় গেছে অনির্বাচিত সরকার অথবা এরকম বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, সেনা শাসন ইত্যাদির মধ্য দিয়ে, যার ফলে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সমাজে যে গণতন্ত্রের চর্চাটা হওয়ার কথা সেটা হয়নি। এই কারণে আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন, এবং আমরা 3 জন গণতন্ত্র নিয়ে কথা বলছি, আমাদের সামনে যারা শুনছেন তাদের অনেকেই কিন্তু আমাদেরকে বিশ্বাস করছেন কিনা আমার সন্দেহ আছে। কারণ এই কথাগুলো সুবচন নির্বাসনে গেছে বিভিন্ন সময়। যখন 111 এসছে, তারা সংস্কার করতে চেয়েছে। কি সংস্কার করতে চেয়েছে? একবার -2 করতে চেয়েছে, একবার সমস্ত সংস্কার করে ফেলবে, দুর্নীতি ইত্যাদি, নির্বাচন ব্যবস্থা সব। তারা কিছু করেনি সেটা আমি বলবো না, একটা রাষ্ট্র গঠনের প্রচণ্ড বিতর্ক, প্রচণ্ড। কিন্তু 111-এর ফলাফল, এই সংস্কারের ফলাফল হিসেবে আমরা কি পেয়েছি? 15 বছর একটা ভুয়া নির্বাচন। 2008-এর নির্বাচন নিয়ে কেউ কথা বলে না, প্রতি 18 সেকেন্ডে একটা ভোট পড়েছে। অসম্ভব রকমের একটা অগ্রহণযোগ্য একটা নির্বাচনকে আমরা গ্রহণ করেছিলাম শুধু একটা দুঃশাসন থেকে নির্বাচিত শাসনে ফিরে আসার জন্য। কিন্তু এর ফলে আমরা 15 বছর দিল্লির কাছে হাত পা বাঁধা হয়ে গেল। 1-1.5 বছর না যেতে, 22 দিন না যেতে বিডিআর বিদ্রোহ, 2 বছর না যেতে ডিসঅ্যাপিয়ারেন্স শুরু হয়ে গেল। এর পরেও যদি আমরা বুঝতে না পারি যে এই গণতন্ত্রের মূল্যবোধ 0 লেভেলে চলে যায়, এখন মাইনাস লেভেলে চলে গেছে, যার ফলে আমি আপনাকে আজকে যে আলোচনাটা হচ্ছে, আলোচনাটা আরও বেশি করে হওয়া দরকার। ছাত্ররা যে আজকে রাজনৈতিক দল করবে, কেন আমরা এটা নিয়ে বিতর্ক করবো? তাদেরকে ওয়েলকাম করা দরকার। কিন্তু একই সময় অভিভাবকরা উদ্বিগ্ন হতে পারে যে এই আন্দোলন সফল করার পরে তারা তো ক্যাম্পাসগুলোতে ফিরে যাবে পড়াশোনাকে, কারণ আমরা তো আবেদ আলী কমিশনের কাছে চলে গেছি। আমাদের পড়াশোনা গত 11 বছর টানা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যারা ডাক্তার হবে ভবিষ্যতে
তাদের হাতে আমি আপনি এবং ওই ডাক্তার সাহেবরা তাদের বাবা মারা কতটুকু নিরাপদ, কত সংস্কার আমাদের প্রয়োজন। আজকে প্রশাসনের 3 দিনের সভায় কত আলোচনা শুনলাম, প্রশাসন দাবি করছে আমরা অসুবিধায় আছি স্থানীয় সরকার না থাকাতে। এই প্রশাসন গত 15 বছরে আজকে এখানে এমন এমন ডিসিও আমি দেখেছি যারা কিন্তু বহু বিতর্কিত নির্বাচনের সঙ্গে চলছে। তাদের কি সংস্কার হয়েছে? তাদের কি, আমার কাগজে লন্ডন আমরা অনেক লিস্ট চেপেছি, 95% আছে। তারা কি গণতন্ত্রের জন্য কাজ করছে? আপনি যেহেতু স্থানীয় সরকারের প্রশ্নটা তুললে, আমার এই প্রশ্নটা ছিল আপনার কাছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা আপনি কতটা দেখেন? দেখুন, এখানে এখন যে কথাটা এসছে সেই কথাটা হচ্ছে 9 দফা থেকে 1 দফায় চলে গেল। কি কারণে? সারা জাতি আসলে, এমন কোনো মানুষ ছিল না ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয়েছে, এমন কোনো পরিবার ছিল না, মুক্তি খুঁজছিল। ছাত্ররা সেই হ্যামিলনের বাসিওয়ালা হিসেবে আমাদেরকে মুক্তির জন্য বুক চিতিয়ে দিয়ে কিন্তু তারা যে আত্মত্যাগ করেছে, আমরা তাদের রক্তের ভাষাটা কি বুঝতে পেরেছিলাম? যদি বুঝতে পারি তাহলে এই দেশ যে কারণে জন্ম হয়েছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আমরা যখন ফেসবুক প্রোফাইলে দিয়েছি দ্বিতীয় স্বাধীনতা, আমার বন্ধুরা অনেকে খেয়ে বলেছে না বুঝে। কি কারণে? তারা ফ্যাসিবাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে নিমজ্জিত হয়েছে। স্বাধীনতা নিয়ে কিছু বলা যাবে না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা 99% মানুষই ছিল। আজকে আগস্টের চেতনায়ও তার চেয়ে কম হবে না মূল কথাগুলো যেটা। কিন্তু কথাটি কি? কথাটি হচ্ছে যে একটা ব্যবস্থার মধ্যে চলতে হবে। সেই ব্যবস্থাটা কি? সংস্কারগুলো একটা সীমিত হবে না, অসীম হবে। এটা ন্যাশনাল ডায়ালগের ব্যাপার, এটা ঐক্য আর অনৈক্যের মধ্যে না। আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম, আমরা যারা তথাকথিত শিক্ষিত, আমরা কিন্তু সবই বুঝতে পারছি। এবং আমরা এটাও বুঝতে পারছি যে এই আগস্টের এই যে বিপ্লব, এই সরকারের কতজন বিপ্লব বলে গণ অভ্যুত্থান। কিসের গণ অভ্যুত্থান? যেখানে শত হাজার ছেলে মেয়ে বুকের তাজা রক্ত দেয়। ও কি আমাকে নির্বাচিত করার জন্য, মন্ত্রী বানানোর জন্য রক্ত দিয়েছে? নো, সে ফ্যাসিবাদের অবসান চেয়েছে এবং ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ না হয়। তো ভবিষ্যতে ফ্যাসিবাদ কে হবে আমি আপনি নির্ধারণ করার কে? প্রক্রিয়া ঠিক করতে হবে, ইনস্টিটিউশন ঠিক করতে হবে, এবং সেটাই হচ্ছে সংস্কার প্রক্রিয়া। সংস্কার প্রক্রিয়া যেতে হলে এটার গ্রহণযোগ্যতা লাগবে। পলিটিক্যালি কারেক্ট না হলে আপনি পৃথিবীতে যাই করুন না কেন, আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। যে মানুষের জন্য আপনি করেছেন সেই মানুষই আপনাকে প্যাট্রিয়ট কবিতার নায়কের মতো। আমি স্থানীয় সরকার বিষয়টা যদি আপনাকে আরেকবার প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আজকে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ, তিনি বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু অন্যায় বা গণহত্যার সঙ্গে জড়িত না, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন, কিন্তু যারা গণহত্যায় জড়িত ছিল তারা পারবেন না। মানে এটা কি স্থানীয় সরকার নির্বাচন এবং এ ধরনের, এটা কি আসলে আওয়ামী লীগের জন্য আবার ফিরে আসার খুব একটা ইজি ওয়ে আউট করে দেওয়া হচ্ছে কিনা, হবে কিনা? আমি আসিফ মাহমুদের প্রতি আমার সর্বোচ্চ রেসপেক্ট আছে। ইয়াং লিডার এবং হি ইজ ডুইং ওয়েল, খুব ভালো কাজ করছে। কিন্তু এই কথাটি আমার কাছে একটু জুডিশিয়াস একটা কথা মনে হচ্ছে, যে একটা জুডিশিয়াল টক। যেমন সুপ্রিম কোর্ট সব শেষে যেমন সুপ্রিম কোর্ট একটা ডিরেকশন দিয়ে দেয়, এটা সেরকম। কারণ কে গণহত্যার সহযোগী আর কে গণহত্যার সহযোগী নয়, রাজনৈতিকভাবে অথবা সিভিল রাইটস অ্যাঙ্গেলে আমরা অনেক কিছু বলতে পারি। কিন্তু এই সিদ্ধান্ত, ধরুন এই যে এখন বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছে তার প্রচুর টাকা, সে এখন অন্য কোনো পার্টিতে জয়েন করে ফেললো অথবা তার আশীর্বাদ, তো সে তো বিচারিক প্রক্রিয়ার মধ্যে যায়নি। এবং আগামী 1 বছরের মধ্যে আমরা দেখছি যে 2 মাসের মধ্যে চার্জশিট এবং অক্টোবর নভেম্বরের মধ্যে অন্তত কিছু বিচার প্রক্রিয়া শেষ করার ব্যাপারে একটু বিতর্ক হয়েছে। তারপরে এটা একটা প্রত্যাশার কথা সরকার বলেছেন। এখন কথা হচ্ছে যে এইটা ফুল বিচার প্রক্রিয়া শেষ করতে কতদিন লাগবে আমরা জানি না। আমি অ্যাজ এ লয়ার, আমি ল প্র্যাকটিশনার হিসেবে বলতে পারি এটা মিনিমাম 3 থেকে 5 বছর এই প্রক্রিয়াটি চলবে, বিশেষ করে বিচার। প্রিমিয়ার হয়তো কয়েকটি কেস হয়তো নিষ্পত্তি হতে পারে, কিন্তু এটা 3 থেকে 5 বছর, ইভেন 10 বছর পর্যন্ত চলতে পারে। তাহলে যে গণহত্যার বিচারের জন্য যাকে বিচারে আনা হলো সে নির্দোষ প্রমাণিত হতে পারে। তাহলে আমি তাকে আগে ভাগে কেন বলছি যে তার জড়িত না? ইভেন ভুয়া চার্জশিট হয়েছে শত শত, হাজার হাজার, যার ফলে জেনুইন চার্জশিটগুলো হয় নাই। অনেক অনেক শহীদের ঘটনায় কিন্তু চার্জশিট হয়। মিনিমাম 1600, জাতিসংঘের ভাষায় 1500 প্লাস হত্যা মামলা হওয়া দরকার ছিল। 30,000-এর উপরে আহতের মামলা হওয়া দরকার। প্রত্যেকটি কেস কিন্তু একটা মামলা, এবং কোনো বাদী দরকার নাই, রাষ্ট্র করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, পুলিশকে করতে হবে অথবা প্রশাসনের কোনো না কোনো অংশ করতে হবে। মানে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমি অবশ্যই মনে করি যে সংস্কারের একটা প্রক্রিয়া শুধুমাত্র গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম হয়েছে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে সংস্কারগুলো দরকার সেগুলো করে বাকি কাজ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা নির্বাচিত, যাদের অ্যাকাউন্টেবিলিটি আছে তাদেরই করতে হবে, অন্য কোনো ভাবে। জি, অসংখ্য ধন্যবাদ।
জাহিদ হাসান, আপনাকে আমি ছাত্র দলের বিবৃতি দেখছিলাম, যেহেতু ছাত্র দলের কোনো প্রতিনিধি নেই আমি তাদের পক্ষে বিবৃতিটা পড়ি। সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফর্ম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী। আপনাদের ব্যানার ব্যবহার করে কি আসলে ছাত্র দলের উপর হামলা হয় কিনা, এবং আপনাদের ব্যানার আসলে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে বলেও কিন্তু আমরা অপকর্মে ব্যবহার হচ্ছে বলেও কিন্তু আমরা অভিযোগ পাই, অনেক ক্ষেত্রে গণমাধ্যমের সংবাদ আসে। জি, ধন্যবাদ। এখানে আপনি বিবৃতির যে অংশটুকু পড়লেন, এখানে কয়েকটা ফ্যালাসি আছে। প্রথম কথা হচ্ছে ফর্ম বিতরণের অভিযোগটা, ফর্ম বিতরণ করা হয়েছে, আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি ছবিসহ যে কুয়েটে বিএনপি নেতারা গিয়ে তারা ফর্ম বিতরণের যে কার্যক্রম সেটার উদ্বোধন করেছেন। সুতরাং এটা অভিযোগ না, এটা সত্য কথা। প্রথম কথা, যে বিবৃতির যে অংশটুকু পড়লেন সেটা হচ্ছে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে শিবির এবং ছাত্রদল শিবির এবং ছাত্রলীগ ছাত্রদলের উপর হামলা করেছে। প্রথম কথা, ছাত্রলীগ নিষিদ্ধ, এই বিষয়টা খুবই সত্য। যেহেতু ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্রলীগ চায় যে সকল ছাত্র সংগঠন এখনও বাংলাদেশে রাজনীতি করে কিংবা বাংলাদেশে নানাভাবে ফাংশন করে তাদের মধ্যে ঢুকে যেতে। এমন চেষ্টা আমরা বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্য করেছি। আমরা দেখেছি, আমরা যখন কোনো জায়গাতে বাংলাদেশের কোনো থানায়, কোনো উপজেলায়, কোনো জেলায় কমিটি করতে গিয়েছি, সেখানে যারা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিংবা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তারা কেউ কেউ এসে আমাদের এখানে ভিড়তে চায়, বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটিতে আসতে চায় কিংবা আমাদের সঙ্গে কাজ করতে চায়, শুধুমাত্র তার বিগত দিনের পাপ মোচনের জন্য। আমরা সেই জায়গাটিতে স্থান দেইনি। ছাত্রদল যেটি বলছে এটা একটি খুবই ভাষা কথাবার্তা। আমরা ইতিমধ্যে গণমাধ্যমগুলোতে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি, আজকে যারা হামলা করেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুয়েটের ছাত্রদের উপর হামলা করেছে, তাদের পরিচয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সে কোথায়, যুবদলের কোন ওয়ার্ডের, কোন থানার, কোথার নেতা, তার পোস্ট কী, পদবি কী, সব কিছু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই যে কথাটি ছাত্রদল বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ হামলা করেছে, কে বৈষম্য ছাত্রদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কে ওখানে হামলাটি করেছে, সেই পরিচয়টি তারা উত্থাপন করতে পারেনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে শিবিরের যে কথাটি বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে শিবির ব্যবহার করেছে। প্রথম কথা, এই কথাটিও একটি ভাষা কথা, এর পক্ষে কোনো এভিডেন্স এখন অবধি ছাত্রদল দিতে পারেনি, দিতে পারবেও না। মুশকিলটা হচ্ছে, ধরেন যদি শিবির ক্যাম্পাসে মিছিল করে কিংবা অন্য যে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য যে কেউ, যে কোনো ছাত্র সংগঠন, ডান বাম যে কোনো আদর্শিক বাহিনীর যদি কেউ ক্যাম্পাসে মিছিল করে, ছাত্রদল কি অধিকার রাখে, ছাত্রদল কি কোনোভাবে তাদেরকে কোপানোর অধিকার রাখে? সে যেই হোক, সে শিবির হোক, ছাত্রীগণ হোক, শুধুমাত্র ছাত্রলীগ বা যে কোনো ছাত্র সংগঠনের হোক, ছাত্রদলের তো এই অধিকার তাদেরকে কেউ দেয়নি। তারা ছাত্রলীগের মতো এসে যে কেউ ক্যাম্পাসে মিছিল করলে তাদের উপর হামলা করবে, তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করবে। আমরা দেখেছি যে মাঝখানে আমরা সামাজিক যোগাযোগ দেখতেছিলাম যে মিনিটে মিনিটে মাথা ফাটছে, প্রত্যেক মিনিটের মাথায় মাথায় একজনের মাথা ফেটে যাচ্ছে, ছাত্রদল হামলা করছে, মিনিটে মিনিটে মাথা ফাটছে। সুতরাং এই যে ছাত্রদল তাদের প্রেস রিলিজে বা প্রেস বিবৃতিতে যে কথা লিখেছে হচ্ছে, এই কথার মধ্যে অনেকগুলো ফ্যালাসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি শিবির কিংবা অন্য যে সকল ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্রলীগ বাদে এখনো ফাংশন করে, তাদেরকে তারা যদি কোনো ক্যাম্পাসে অ্যাক্ট করতে চায় কিংবা যে কোনো জায়গায় মিছিল করতে চায়, ছাত্রদলের কোনো অধিকার নাই, ছাত্রদলকে কেউ এই পাওয়ার দেয় নাই, তারা গিয়ে তাদের উপর হামলা করবে। এটি ছাত্রদলের ভুল। দ্বিতীয় যে ব্যাপারটি আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই বিটুল ভাইয়ের কথার সূত্র ধরে, যেটা ছাত্র সংসদের বিষয়। আমরা খুব আশা করেছিলাম যে আমরা জানি যে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের অনেকগুলো ভুল আছে, গঠনতন্ত্রের সংশোধন করার মতো, সংস্কার করার মতো আরও অনেক কিছু আছে। সেগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে, দেখুন এটি বাংলাদেশের সংবিধান নয়, এটা একটা ক্যাম্পাসের একটা ছাত্র সংসদ দেওয়ার জন্য একটা গঠনতন্ত্র বা একটা সংবিধান। এটা সংস্কার করতে, বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামো সংস্কার করতে যে পরিমাণ সময় লাগবে, এটা সংস্কার করা তত বেশি দীর্ঘ কাজ নয়। আমরা দেখলাম গত 7 মাসে এই সংস্কার কাজটা শেষ করে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য প্রশাসনের কোনো রকমের কোনো উদ্যোগ নেই। আমরা ডাকসুও দেখিনি, অন্য শুধুমাত্র দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি রোড ম্যাপ দেওয়া হলো ছাত্র সংসদ নির্বাচনের, এবং যেদিন তফসিল ঘোষণা করার কথা সেদিন দেখলাম ছাত্রদল প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিল করছে, সমাবেশ করছে, মানে তফসিলটা তারা ঘোষণা করতে দেয়নি। ছাত্রদলের এমন কি শঙ্কা আছে যে শঙ্কার ফলে তারা ছাত্র সংসদ নির্বাচনে বাধা দিচ্ছে। এবং এই যে বিভিন্ন জায়গাতে আমরা কয়েকদিন আগে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংঘর্ষের ঘটনা দেখেছি, আমরা আজকে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনা দেখলাম।
এইরকম যে সংকটগুলো, যে সংঘর্ষের কাহিনীগুলো, সংঘর্ষের ঘটনাগুলো আমাদের সামনে হাজির হয়, এর অনেকগুলো নিরসন করা সম্ভব, কিংবা শুরু হওয়ার আগে একটা সুষ্ঠু ফয়সালায় পৌঁছানো সম্ভব যদি আমাদের এখানে একটি ছাত্র সংসদ নির্বাচন থাকে। ছাত্ররা যদি তারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে, যেই প্রতিনিধিকে ছাত্ররা সবাই মিলে নির্বাচিত করবে, তার একটি অধিকার থাকে সবাইকে নিয়ে ফয়সালা করবার। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করি, সেটা হলো যে আমরা গত 2-3 দিন ধরে আসলে ফেসবুকে দেখছিলাম যে ছাত্র দলের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ, ছাত্র শিবিরের আসলে আপনার অভিযোগ তুলছিলেন, আপনি সম্ভবত নিজেও এই অভিযোগটি তুলেছেন যে আপনাদের ক্রেডিট কেড়ে নিচ্ছে, ক্রেডিট কারাকারির যে রাজনীতি চলছে সেটা নিয়ে আজকে সমকাল একটি প্রতিবেদনও করেছে, যে নেতৃত্বের পর কৃতিত্ব নিয়ে লড়াই, সাবেক শিবির ও সাবেক ছাত্র শক্তির বিরোধ, মানে ক্রেডিট কারাকারির লড়াই কেন আপনাদের মধ্যে এখন হচ্ছে? আচ্ছা, আমি আমার ব্যাপারে কয়েকটা ক্লারিফিকেশন দেওয়া জরুরি। প্রথম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তির আমি কোনো রকমের কোনো পর্যায়ে নেতা কিংবা কর্মী ছিলাম না, আমি যুক্ত ছিলাম না। তবে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনি যে পরিচয়টা আমার প্রথমে দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, আমি আন্দোলন চলাকালীন সমন্বয়ক ছিলাম না, পরবর্তীতে দপ্তর সম্পাদকের দায়িত্ব নিয়েছি। 2 মিনিট একটু শেষ। আচ্ছা হ্যাঁ, আমি 2 মিনিট শেষ করে দিব। ক্রেডিটের যে লড়াই, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের সকল রকমের যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারাও এই গণঅভ্যুত্থানে লড়াই করেছে। আমি নিজে গুলশানের গলিতে দেখেছি, গুলশানের স্যুটকোট পরা ধনীরা এবং করাইল বস্তির একটু নিম্নবিত্ত মানুষেরা একসাথে দাঁড়িয়ে পুলিশের গুলির সামনে ফাইট করেছে, পুলিশের দিকে ঢিল ছুঁড়ে মেরেছে। সুতরাং এই গণঅভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল মানুষের, সে যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক পরিচয়। এবং যাদের নতুন করে এটা আসলো কিভাবে, মানে মাহফুজ আলমের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে, আসিফ মাহমুদ কি আসলে ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন দেখলাম, তিনি এক জায়গায় উত্তরও দিয়েছেন। মানে নতুন করে আসলে এই কৃতিত্বের মানে মাস্টার মাইন্ড হওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগলো কেন? দেখুন, 18 জুলাই সন্ধ্যার পরে বাংলাদেশকে, পুরো দেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। মানে আমরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন ছিলাম। আপনি কি করছেন আমি জানি না, আমি কি করছি আপনি জানেন না। যারা আন্দোলনটাকে সমন্বয় করেছেন, লিড দিয়েছেন, তারাও কে কোথায় ছিলেন কেউ কারো খবর জানতেন না। আমরা যতদূর জানি, আয়নাগর পরিদর্শনের দিনে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আয়নাগর পরিদর্শনে গিয়ে দেখেছেন তারা দুইজন একই ফ্লোরে দুটো ভিন্ন রুমে ছিলেন, কিন্তু তারা কেউ জানতেন না যে আমরা দুজন একই জায়গাতে একই ফ্লোরে দুটো ভিন্ন রুমে আছি, এটা কেউ জানতেন না। তার মানে দেখুন, কিন্তু সবাই চেয়েছেন কি, সে ছাত্রদল হোক, সে শিবির হোক, সে সমন্বয়ক হোক, কিংবা অন্য যে কোনো ছাত্র রাজনীতির অন্য যে কোনো রাজনৈতিক দলের হোক, কিংবা সাধারণ মানুষ হোক, সবাই চেয়েছে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আন্দোলনটাকে, গণঅভ্যুত্থানকে কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। সুতরাং একই প্রচেষ্টা, একই জিনিস নানাজন নানাভাবে করতে পারে। ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে জনাব আসিফ মাহমুদও যোগাযোগ করতে পারেন, একই সময় অন্য আরেকজনও যোগাযোগ করতে পারেন। এটি হতেই পারে, কারণ আমরা তো জানি না তখন এমন ভীতিকর অবস্থা ছিল এবং আমাদেরকে একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। শেখ হাসিনা বিচ্ছিন্ন করে রেখেছিল, কোনো যোগাযোগ ছিল না। একই কাজ দুইজন করতে পারেন, কিন্তু জানেন না যে উনি কি করছেন। কিন্তু আমি যতদূর জানি, আসিফ মাহমুদের সঙ্গে 2রা কিংবা 3রা আগস্ট থেকেই জনাব ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে এবং ইউনূস সাহেবের ব্যক্তিগত 2জন সহকারী, আমি যদি ভুল না করি একজনের নাম জনাব মঈন আহমেদ, আরেকজনের নামটি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, মঈন আহমেদের সঙ্গে আসিফ মাহমুদের যোগাযোগ হচ্ছিল এবং ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে কথা হচ্ছিল। ইউনূস সাহেব তখন ফ্রান্সে ছিলেন একটি মেজর সার্জারির জন্য। 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়, এরপরে প্রথম প্রেস ব্রিফিংটি হয় চ্যানেল 24-এর অফিসেও আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের সঙ্গে ডক্টর ইউনূসের কথা হয়েছিল। তারা অনুরোধ করেছেন ডক্টর ইউনূসকে যে তিনি যাতে দেশের দায়িত্বটা গ্রহণ করেন। জি, আমরা যে বিষয়টা আসলে ছাত্রদলের বিবৃতিতে আসলো, এবং আমি আন্ডারচর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সোহাগ গাজীর একটি স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস আমি দেখছিলাম এবং সেটা মোটামুটি ভাইরালও হয়েছে। সেখানে তিনি বলছেন যে শিবির কোবানো জায়েজ ছিল, আছে, থাকবে, এরকম ইনশাল্লাহ, এরকম তিনি একটা পোস্ট দিয়েছেন। আসলে আমরা গত বছর মার্চেও যেমন বুয়েটে যখন ছাত্র লীগে প্রবেশ করার চেষ্টা করে সাধারণ ছাত্ররা বাধা দেয়, তখনও আসলে মানে ছাত্রলীগের পক্ষ থেকে একটা দাবি ছিল যে এখানে সব ছাত্র শিবির। এখনও দেখা যাচ্ছে শিবির নাম দিয়ে আসলে ছাত্রদের উপর হামলা হচ্ছে। আসলে মানবাধিকার কর্মীও আপনি, সেই দৃষ্টিকোণ থেকে যে কোবানো জায়েজ ছিল, আছে, থাকবে, এটা কিভাবে দেখেন আপনি? এটা তো খুবই দুঃখজনক, এই কারণে যে কোনো রাজনৈতিক দল এবং কোনো গঠনতন্ত্রে অথবা আদর্শের মধ্যে কোপানো রাজনীতি থাকতে পারে, এটা ইউনিয়ন ছাত্র দলের হোক আর যে পর্যায়েরই হোক, এই ছাত্র সংগঠনের ছাত্র দলের উচিত এইটা ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা না করে এই খবরটি কারো নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা, এবং প্রশাসনের উচিত তাকে আইনের আওতায় নেওয়া। আমরা কিন্তু এই ব্লেম গেম কালচারটা আমাদের ছাড়তে হবে। একটা অপরাধ, এটা একটা বড় ধরনের অপরাধ, এটা কিন্তু সাইবার অপরাধ না, এটা হচ্ছে ডাইরেক্ট ক্রিমিনাল অফেন্স, কাউকে থ্রেট করা, করা। আর শিবির, এটা তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমাকে বিচিত্রার কাভার স্টোরি করা হয়েছে শিবির ক্যাডার হিসেবে। কারণটা কি সাংস্কৃতিক অঙ্গন থেকে
ওখানে মঙ্গল প্রদীপ নিয়ে কথায় কথায় মিছিল বেরিয়ে যেত। আমি 88 থেকে 1996 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এবং সেই সংস্কারের জন্য তখন আমরা বলেছি যে এই যে শিবির ট্যাগ দেওয়া, এটা বন্ধ করতে হবে। এটা আজকের না, এটা অনেক পুরনো। এবং এই কালচারে যদি না আজকে যে ঘটনাটা ঘটেছে ওখানে, আমি মনে করি যে এটা খুবই দুঃখজনক। এবং এই কারণেই যে 7 নম্বর দফাটি ছিল, এইটা যে এখন উপেক্ষিত হচ্ছে, যারা ছাত্ররা তাজা রক্ত দিয়ে যাদেরকে বসিয়েছে, এটা কিন্তু অপরাধ। এই 9 দফার ব্যাপারে এবং ক্যাম্পাসে সংস্কার, লেজুর ভিত্তিক রাজনীতি কে চায়? আমি কোন সংগঠনকে পাই না লেজুর ভিত্তিক। তাহলে এটা করতে হবে এবং দেন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।